ওকে, থ্যাংক ইউ। আমরা ভাইবা ক্লাস নিচ্ছি, আমরা ভাইবা মক ভাইবা দেখছি। আমরা একটু দেখি যে আসলে আমরা কতটুকু জানি, আমরা তাহলে আমাদের পারফরমেন্সটা আর একটু ভালো হবে। তা না হলে তো আমরা আসলে ভালো করতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। আমরা শুরু করছি আনিকাকে দিয়ে। আনিকা, বাড়ি কোথায় বলছিলে? স্যার কুমিল্লার। বাড়ি কোথায় স্যার তোমার? কুমিল্লার দেবিদ্বার উপজেলা। ভেরি গুড, এতক্ষণে তোমাকে আমি চিনতে পেরেছি। তো কুমিল্লার দেবিদ্বার উপজেলায় তোমার বাড়ি, হ্যাঁ। তোমার এলাকার এমপির নাম কি? হাসনাত আব্দুল্লাহ। ভেরি গুড। অনেকটা সময় লাগছে, হ্যাঁ। তোমরা সবাই তোমাদের এলাকার জনপ্রতিনিধির নাম বের করো। কুমিল্লার কয়েকজন বিখ্যাত মানে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী কে আছে বলো, নাম বলো। মুনির চৌধুরী। ওকে। স্যার মনির চৌধুরী বাড়ি কি কুমিল্লায় নাকি ফেনীতে? স্যার একজনের নামই মনে আছে। একজনের নাম মনে আছে? এত এত বিখ্যাত ব্যক্তি। কাজী নজরুল ইসলাম কুমিল্লায় কতদিন ছিল? কোথায় গিয়েছিল কাজী নজরুল ইসলাম? স্যার বলতে পারবো না। তুমি শচীন দেব বর্মনের নাম শুনছো? না স্যার। কেন শুনো নাই? শচীন দেব বর্মন তো বাংলাদেশের বিখ্যাত মানে একজন শিল্পী। শচীন দেব বর্মন কি নাচে নাকি গান গায়, কি বলে? শচীন দেব বর্মনকে তুমি কিছুই জানো না, আনিকা? তুমি না কি স্যার। তুমি কি গান শোনো? শোনো গো স্যার দক্ষিণের হাওয়া শুনি। প্রেম করেছি আমি, নিটোল পায়ে রিনিক ঝিনিক, নিটোল পায়ে রিনিক ঝিনিক মাদলখানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে। গান শোনো না এগুলো? স্যার নিটোল এই গানটা পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, শুনো নাই? জি স্যার শুনছি। তাহলে এই এই যে শচীন দেব বর্মন, তার বাড়ি তো কুমিল্লায়। তাহলে তুমি যদি কুমিল্লা সম্বন্ধে, তোমার এলাকা সম্বন্ধে না জানো, তাহলে এটা ব্যাপক ব্যর্থতা, চরম ব্যর্থতা। কাজী নজরুল ইসলাম কুমিল্লার কাকে বিয়ে করছিল? কাজী নজরুল ইসলাম কয়টা বিয়ে করছিল জানো, আনিকা? স্যার একটাই করছিল। একটা মাত্র? কি বলো! এত বড় কবি একটা বিয়ে করলে হবে? নাম বলো। আচ্ছা, একটা বিয়ে করছে, তার নাম বলো। নলেজ কম। হ্যাঁ, নাম বলো। একটা বিয়ে করছিল যে, তার নাম বলো। স্যার আমার মানে এইসব বিষয়ে আউট নলেজ অনেক কম। খুবই খারাপ অবস্থা, আনিকা। তুমি কিন্তু মানে ভেবো না। আচ্ছা, তোমার কোন বিষয়ে নলেজ আছে আমাকে একটু বলো, মানে পড়াশোনার বাইরে। বলো। তোমার আম্মুকে জিজ্ঞেস করতে হবে এটা। না স্যার। তোমারটা তো তুমি বলবা, তুমি খুঁজে পাচ্ছ না কেন? তুমি পড়াশোনার বাইরে কি করতে পারো সেটা বলো। আমি তোমাকে যখন বলছি গান নিয়ে, তখন বলছো এই বিষয়ে আমার ধারণা কম। ওকে। তোমার ওই যে তোমার ইয়ে দেখো না, সচিন, ইয়ে তোমার সৌরভ সৌরভ গাঙ্গুলি যখন তোমার ইয়ে করে যে আপনি কোন বিষয়ে প্রশ্ন চান, ইতিহাস, সংস্কৃতি, মুভি, ঐতিহ্য, খেলাধুলা, ক্রীড়া, নানান রকম এরকম সামনে আসে। তো তুমি এরকম, তোমাকে আমি অপশন দিলাম যে তুমি কোন বিষয়ে কথা বলতে চাও, আমি অপশন উন্মুক্ত করে দিলাম, তুমি বলো। আমি ওই বিষয়ে প্রশ্ন করবো। রান্না বান্না পারো? স্যার পারি। আচ্ছা, বাংলাদেশের বিখ্যাত কয়েকজন রন্ধন শিল্পীর নাম বলো, মানে রন্ধন বিশেষজ্ঞ যারা, মানে যাদেরকে আমরা খুব ইয়ে হিসেবে মানি, বলো। সিদ্দিকা চৌধুরী। সিদ্দিকা চৌধুরী? সিদ্দিকা স্যার কবির? সরি সিদ্দিকা কবির। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিদ্দিকা অন্য কবির। তুমি তো আনিকা, তুমি তো একদম ফিমেল, তুমি জানো বাংলাদেশ নারী ক্রিকেট দল এই মুহূর্তে একটা খেলা খেলতেছে। কি খেলা খেলতেছে? ক্রিকেট। কোথায় খেলতেছে? ক্রিকেটের কি মানে কি ম্যাচ? ক্রিকেটের কি, এটা কি তোমার এশিয়া কাপ নাকি ক্রিকেটের তোমার
কি ধরনের কাপ এটা, কি খেলা হচ্ছে? স্যার জানি না। আরে নারী ক্রিকেটের বিশ্বকাপ চলতেছে। গত পরশুদিন পাকিস্তান দলকে বাংলাদেশ হারাইছে। তুমি বলো তো বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের নাম কি, ক্যাপ্টেনের নাম কি? সালমা। সালমা। আরো 3-4 বছর আগে সালমা ক্যাপ্টেন ছিল। বর্তমান ক্যাপ্টেনের নাম হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি। সো তুমি মানে তুমি যদি মনে করো যে তুমি ইয়ে করতে বলো। আচ্ছা এবার তোমাকে বলি, তুমি ভাববা যে স্যার আমাকে তো আপনি বাইরের আউট কোশ্চেন করে মানে তো সব ঝালাপালা করে ফেলেন, এবার আপনি আমাকে সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন করেন। তোমাকে যদি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে আমি হাওর অঞ্চলে নিয়োগ দেই, তোমার কি কি মানে কি কি ভাবে তুমি কৃষির উন্নয়ন করবা বলো? আহ, হাওড় অঞ্চলে যেহেতু সবসময় চাষাবাদ করা যায় না, মানে সবসময় চাষাবাদ করা যায় না, তাই আমি এমন ফসল লাগাবো যাতে হচ্ছে মানে চাষাবাদ করা যায়, যেমন হচ্ছে সাবমার্জেন্স টলারেন্স রাইস লাগাবো। আহ, যেমন হচ্ছে যেমন আমন সিজনে তো হচ্ছে আকস্মিক মানে হঠাৎ বন্যা এসে পড়ে। তখন এই জন্য আমি হচ্ছে সাবমার্জেন্স টলারেন্স হচ্ছে ধান লাগাবো। আর আর হচ্ছে তুমি আমাকে সাবমার্জেন্স টলারেন্স দুইটা ভ্যারাইটির নাম বলো রাইসের। টলারেন্স 61 62। 61 কি? হোয়াট ইজ ভি 61? ভি 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 61। ব্রি 61 ভি নামে কোনো জাতের নাম নাই। হ্যাঁ। ভি ধান 61। ভেরি গুড। আনিকা, তোমার নাম যদি আ কা ডাকি বা নি ডাকি তাইলেও হবে না। আনিকা মিন্স আনিকা, তোমাকে পুরো নামেই ডাকতে হবে। ঠিক আছে? তো এরকম ব্রিধান না বলে তোমাকে ব্রিধান 61 এইভাবেই তোমাকে বলতে হবে। ব্রি 61 বলছো, 61 বলছো, এরকম ভাবে বললে হবে না। তুমি আমাকে বলো যে তুমি যে বললে সাবমার্জেন্স টলারেন্স, ওই ভ্যারাইটিটা কত দিন পর্যন্ত সাবমার্জেন্স সহ্য করতে পারে? 79 অনেকদিন সহ্য করতে পারে। ভি অনেকদিন ধান বলতে 79 যেটা, অনেকদিন বলতে কতদিন? ওইটা হচ্ছে 10 15 দিন সহ্য করতে পারে। 10-15 দিন সহ্য করতে পারে, হ্যাঁ। আচ্ছা ছোট ছোট কিছু প্রশ্ন করে তোমাকে দ্রুত শেষ করি। বলতো সিট এর ক্ষেত্রে ডাস্ট টেস্ট কি? ডাস্ট, DUS, ডাস্ট টেস্ট। স্যার আপনি কি কোশ্চেন করছেন বুঝি নাই। সিট, সিট রিলেটেড একটা প্রশ্ন করেছি। সিটের ক্ষেত্রে একটা টেস্ট আছে, ডাস্ট টেস্ট বলা হয়, DUS, ডাস্ট টেস্ট। বুঝতে পেরেছো? ডাস্ট টেস্ট, VCU টেস্ট। আমার প্রশ্ন বুঝতে পারোনি? এই টেস্ট গুলোর নাম শুনেছো? স্যার এই মুহূর্তে মনে নেই, অনেক আগে করছিলাম তো। ওকে, আমাকে তুমি বলো তো পটেটোর দুইটা ডেঞ্জারাস রোগের নাম বলো, পটেটোর। আলুর স্যার দুইটা রোগের 42 নাম। কি রোগের নাম বলবো? হ্যাঁ। স্যার মানে একটু অনেক আটকাইতেছে, তো আপনি যদি আরেকবার একটু বলতেন 42 কি রোগের নাম বলবো। আলুর দুইটা রোগের নাম বলো, ডেঞ্জারাস রোগ। আচ্ছা, হলো হার্ট অফ 42, ব্ল্যাক হার্ট অফ 42, হয় নাই। সফট হার্ট অফ শোনো শোনো 42। শোনো 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 শোনো। আচ্ছা আনিকা, তোমার অ্যান্সার ঠিক আছে। তোমাকে যদি বলা হয় তুমি চাকরির পরীক্ষা দিতে তুমি ঢাকায় গেলা আজকে, হ্যাঁ, তুমি তুমি আজকে ঢাকায় গেলা, 2 দিন ঢাকা থেকে আসলা। আসার পরে তোমাকে জিজ্ঞেস করলাম আনিকা ঢাকায় কি জন্য গেছিলা? তো তুমি BCS এর ভাইবা দিতে গেছিলা, ঠিক আছে। কিন্তু তোমাকে এটা জিজ্ঞেস করার পর তুমি বললা ঢাকায় গেলাম, মহাখালীতে নামলাম, শশা খাইলাম, 2টা শশা খাইলাম, শশা খাওয়ার পরে গেলাম ইয়েতে উঠলাম, সিএনজিতে উঠলাম, সিএনজিতে উঠে গেলাম আগারগা, আগারগা যায় একটা বিউটি পার্লারে গিয়া একটু গ্রুপ প্লাগ করলাম। তুমি যদি এগুলা বলো, এগুলো কিন্তু অ্যান্সার না, এগুলো হচ্ছে যে তোমার প্রায়োরিটি না। তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার এই, তোমাকে প্রশ্ন কি ছিল? আলুর 2টা রোগের নাম। আলুর 2টা মেজর রোগের নাম বলছি, যেটা ডেঞ্জারাস রোগ। তো তুমি শুরুটা করছো হলো লেট হার্ট লাইট এবং অফ ব্ল্যাক হার্ট। 42 আলিবাগ। ব্ল্যাক হার্ট এন্ড লেট হলো লাইট, হার্ট এগুলো কখনোই লেট আলুর লাইট অফ ক্ষেত্রে। হ্যাঁ। আর্লি আর্লি ব্লাইট। ব্লাইট, লেট ব্লাইট। তোমাদের সবার জন্য একটু বলে রাখি, আমরা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রায়োরিটাইজ অ্যান্সারটা দিব, যেটা হচ্ছে
বেস্ট অ্যান্সার, মানে ধরো যে একটা বলার পরে আমাকে বলবে ওকে নাইস, তোমাকে আর পরবর্তী কোশ্চেনে যাবে না, মানে তুমি ভালো অ্যান্সারটা বলে দিছো। তুমি মানে একটা দুইটা বলার পরে বুঝবে যে ও না, তুমি আসলে মূল জায়গায় যাচ্ছই না, ফোকাস করতে হবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি বলো তো, বাংলাদেশে বাংলাদেশে আবহাওয়ায়, হ্যাঁ, বাংলাদেশে আমাদের প্রতি বছর কত মিলিমিটার বৃষ্টিপাত হয়? কত মিলিমিটার? 380। 203 বা 220, এরকম 200-র কাছাকাছি। এবার আমাকে বলো তো, বৃষ্টিপাতের কি এটা এককটা কি? মিলিমিটার। মিলিমিটার, আচ্ছা ওকে। 1 মিলিমিটার বৃষ্টিপাত মানেটা কি? 1 মিলিমিটার বৃষ্টিপাত মানে তুমি কি রেন মানে গজ? হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো, হ্যাঁ সমস্যা নাই, বলো। মানে হচ্ছে যে মানে প্রতিদিন যে বৃষ্টিপাত হয়, আহ, সব মানে একটা বছরের সব বৃষ্টিপাতের যে যোগফলের গড় ওইটাকে বুঝেছি। না না, 1 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে তোমার একটা, তোমার 1 স্কোয়ার মিটার, তোমার একটা রেইন গজের মধ্যে বৃষ্টি হওয়ার পর যদি যতটুকু বৃষ্টির পানি জমে সেটাকে বলে তোমার অতটুকু। তোমার 1 মিলিমিটার হতে পারে, 2 মিলিমিটার হতে পারে, 3 মিলিমিটার হতে পারে। একটা তোমার মনে করো তোমার সামনে একটা প্লেট আছে, এই প্লেটটা তুমি মানে উন্মুক্ত স্থানে রাখলা, এই প্লেটের আয়ত এটা হচ্ছে 1 স্কোয়ার মিটার। তো এটার মধ্যে তোমার বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ার পর দেখা গেলো 1 মিলিমিটার হয়েছে, তাহলে বৃষ্টি 1 মিলিমিটার। এরকম বৃষ্টিপাতের পরিমাপটা হচ্ছে তোমার এইভাবে, তোমার আমরা পরিমাপ করি। তোমাকে আর কি প্রশ্ন করব আনিকা? আর প্রশ্ন করি না, থ্যাংক ইউ আনিকা, তুমি মাইন্ড মাইন্ড করো না। তোমার একটা, তোমাদের সবাইকে বলে রাখি, তোমাদের একটা শক্তির জায়গা তৈরি করতে হবে। শক্তির জায়গাটা হচ্ছে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে কোন বিষয়ে প্রশ্ন করতে চাই, তখন তুমি সরাসরি ধরে দিবা, স্যার আমাকে কালচার নিয়ে প্রশ্ন করেন, স্যার আমাকে ধর্ম নিয়ে প্রশ্ন করেন, স্যার আমাকে খেলাধুলা নিয়ে প্রশ্ন করেন, স্যার আমাকে এগ্রিকালচারের এই জায়গাটা থেকে প্রশ্ন করেন, স্যার আমি গার্ডেনিং নিয়ে প্রশ্ন করেন, স্যার আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, ট্রাভেলিং নিয়ে পছন্দ করতে পারেন, স্যার আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েটর করি, আমাকে এটা নিয়ে প্রশ্ন করতে পারেন। তুমি যেটা তোমার শক্তির জায়গা সেটা তুমি আগে থেকে ডিফাইন করে রাখবা। তোমাকে বলার পরে যাতে তুমি আকাশের দিকে বাতাসের দিকে না তাকাও। তুমি এটা কিন্তু করতেছো, আকাশের দিকে বাতাসের দিকে তাকাইলে বোঝা যাবে যে তুমি কিছু খুঁজে পাইতেছো না, মানে তোমার কোনো শক্তির জায়গা নাই। তুমি যে জায়গাটা পারো ওই জায়গাটাই তুমি তোমার করতে হবে, ফোকাস করতে হবে, ঠিক আছে? এবং এটা জি স্যার। বেশি থাকবে, এবং এই ব্যাপারে তোমার আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। কথা বুঝতে পারছো? রাগ জি করলা? স্যার। না স্যার, রাগ করি নাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আনিকা, আমাদের পরের ভাইবা ক্যান্ডিডেট হচ্ছে আসিফ। আসিফ আছো? আসিফ, ভিডিও মোডে আসো। মিউট, মিউট করো তোমার, মিউট করা তোমার, মিউট করা, মিউটটা অফ করো। মিউট অফ করো, তোমার মিউট করা, আসিফ মিউট করা, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। ঠিক আছে, আসিফ তো নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়ছো, তাই না? আসিফ, কথা বলো। হ্যাঁ কথা জি বলো স্যার। আসিফ। হ্যাঁ হ্যাঁ, তোমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? জি স্যার, মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটু কথা বলার চেষ্টা করো। তোমার তো নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তাই না? জি স্যার। মহাত্মা গান্ধী এত দুনিয়ার এত জায়গা বাদ দিয়ে নোয়াখালী দেখেছিল কি জন্য? উত্তর দাও। এটা বলতে পারবো না স্যার। বলতে পারবে না? মহাত্মা গান্ধী যে নোয়াখালী গিয়েছিল, নোয়াখালীতে মহাত্মা গান্ধীর আশ্রম আছে, কোথায় আছে? স্যার, স্যার এটা বাংলা বাজারের দিকে শুনছিলাম স্যার। না না, জীবনেও না, এটা হচ্ছে সোনাইমুড়িতে, চাটখিলের দিকে। জি লবণ, স্যার। লবণ বিদ্রোহ, লবণ সত্যাগ্রহ আন্দোলন, এটা কত সালে হয়েছিল, কেন হয়েছিল? এটাও জানি না স্যার। জানো না?
একটু বলে রাখি, তুমি যেখানে পড়াশোনা করতেছো ওই অঞ্চল সম্বন্ধে এবং তোমার নিজের অঞ্চল সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। ওই অঞ্চলে একমাত্র বিখ্যাত ব্যক্তির মধ্যে যদি এক আসে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী নোয়াখালীতে আসছিল। মহাত্মা গান্ধী তোমার যত অসহযোগ আন্দোলন করছিল তার মধ্যে লবণ বিদ্রোহ একটা। মহাত্মা গান্ধী লবণ বিদ্রোহ কেন করছিল? লবণ বিদ্রোহ করছিল, লবণের উপর ব্রিটিশ সরকার ট্যাক্স বসাইছিল। তখন সে লবণ নিয়ে একটা অসহযোগ আন্দোলন, লবণ চাষীদের নিয়ে একটা অসহযোগ আন্দোলন করছিল। সেটাই লবণ সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত। এখন তুমি মনে করো যে নোয়াখালী স্টুডেন্ট হিসেবে যদি তুমি এটা না জানো, তাহলে এটা তোমার জন্য একটা ব্যর্থতা। মহাত্মা গান্ধী সম্বন্ধে ডিটেল জেনে রাখবা। ঠিক আছে? তোমার পুরো নাম কি ঠিক আসিফ? আছে। আসিফুর রহমান। আসিফুর রহমান। আসিফ মানে কি? আসিফ মানে হচ্ছে গিয়ে তার অনেক সময় হিসাব বোঝে আর কি, যে কোনো কিছু হিসাব করা বা গণনা করা। আসিফ মানে হিসাব করা। হিসাব করা। উম, তোমার হিসাব। বাড়ি কোথায় আসিফ? বাট হচ্ছে গিয়ে লক্ষ্মীপুর সদর। লক্ষ্মীপুর সদর। ওকে ওকে, লক্ষ্মীপুর সদর। লক্ষ্মীপুরের সবচেয়ে প্রমিজিং কয়টা এগ্রিকালচারাল ফসল যেগুলো মানে খুব মানে ভালো হয়, এরকম কয়েকটা ফসলের নাম বলো। স্যার ফিল্ড ক্রপস এর মধ্যে সবচেয়ে ভালো হয় সয়াবিন, এবং আমরা প্ল্যান্টেশন ক্রপস এর মধ্যে স্যার সয়াবিনের নারিকেল, সাইন্টিফিক নেম বলো। গ্লাইসিন ম্যাক্স। গ্লাইসিন ম্যাক্স, ভেরি গুড। সয়াবিন কেন বাংলাদেশে সয়াবিন থেকে তেল উৎপাদন করা যায় না? স্যার সয়াবিন, সরি স্যার প্রশ্নটা বুঝতে পারি নাই। সয়াবিন থেকে বাংলাদেশে কেন সয়াবিন থেকে তেল উৎপাদন করা যায় না? স্যার সয়াবিনের ট্রিপসিন ইনহিবিটর থাকে, যেটা হচ্ছে গিয়ে ট্রিপসিন ইনহিবিটর। ট্রিপসিন। আরে বাংলাদেশে সয়াবিন, সয়াবিন থেকে তো তেল উৎপন্ন, আমরা সয়াবিনের তেল তো সারা বিশ্বেই খাই। বাংলাদেশে কেন সয়াবিনের তেল উৎপাদন করা যায় না? সরিষার তেল উৎপাদন করতেছে না বাংলাদেশে, ট্রিপসিন। সয়াবিনের তেলটা কেন হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, শোনো, সয়াবিনের তেল উৎপাদন করার ট্রিপসিনটা জন্য হচ্ছে যে মেকানিক্যাল ফেসিলিটি দরকার, এটা অনেক কস্টলি। এটা একমাত্র আমেরিকা সহ আরো বিশ্বের কয়েকটা উন্নত বিশ্বে আছে, যেটা বাংলাদেশে নাই। সেটা তেল উৎপাদন খরচে যে যে পরিমাণ খরচ করবে সেই ইয়েটা বাংলাদেশের নাই। সেই জন্য সয়াবিন থেকে বাংলাদেশে তেল উৎপাদন করা যায় না। লক্ষ্মীপুরের, লক্ষ্মীপুরের দুইটা এমন এক্সক্লুসিভ ফসলের নাম বলো যেটা লক্ষ্মীপুরে ব্যাপকভাবে হয়। স্যার এক নম্বর হচ্ছে সুপারি, দুই নম্বর হচ্ছে নারিকেল স্যার। ভেরি গুড, সুপারি এবং নারিকেল। তো সুপারির সাইন্টিফিক নেম কি? স্যার এটা পড়া হয় নাই স্যার। নারকেল গাছে একটা পোকা হয়, অনেক বড় একটা পোকা, যেটা একটা পোকা একটা পুরো নারকেল গাছকে মেরে ফেলতে পারে, সেই পোকাটার নাম কি? দ্রুত বলবা যে না অথবা হ, এত মানে ভাবার কিছু মনে নাই। করতেছিল স্যার। রাইনোসরাস বিটেল নাম শুনছো? সরি স্যার, মনে করতেছি। এখন মনে পড়ছে? স্যার ব্রিটেল নাম রাইনোসরাস শুনছি বিটেল স্যার, ওই নামটা মনে। একটা পোকা একটা পুরো মানে তোমার জায়ান্ট না রাইনোসরাস বিটেল, একবার দৈত্যাকৃতির একটা বিটেল। সেটা তোমার কি বলে? এখন বলো, তোমার সিলেটে চা ভালো হয় কেন? হ্যাঁ স্যার, সিলেটে বৃষ্টিপাত অনেক বেশি হয়, যে বৃষ্টিপাত চা উৎপাদনের জন্য ফেভারেবল স্যার। না না, তুমি মানে স্পেসিফিক মানে চা উৎপাদনের জন্য অনুকূল মানে পরিবেশটা বলো। যে এসিডিটি, মাটিতে এসিডিটি থাকতে হয়, বৃষ্টিপাত বেশিতে হয়, ড্রেনেজ সিস্টেম ভালো হইতে হয়, পাহাড়ি স্লোপি ল্যান্ডে চা ভালো হয়। এগুলা যদি কারণ না বলো তাহলে তো তোমার মানে অ্যান্সার নিব না আমরা। নিব? আম খাইছো এই বছর? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হাইব্রিড জাতের একটা আমের নামের আমের জাতের নাম বলো। স্যার রূপালী, হিমসাগর। না, বাড়ি ম্যাঙ্গো 4, বাড়ি আম 4 হচ্ছে হাইব্রিড জাত।
কথা বুঝতে পারছো? বাড়ি। বারিয়াম 4 হচ্ছে একমাত্র হাইব্রিড জাত। এটা আশিনা এবং ফ্লোরিডা এই দুটাকে ক্রস করে বারিয়াম 4 বের করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আসিফ, তুমি পড়াশোনার বাইরে আর কি করতে পারো বলো, যে জায়গা থেকে আমি প্রশ্ন করতে পারি। পড়াশোনার বাইরে খেলাধুলা করেছে, একটু বই পড়েছে। বই পড়ো? কি ধরনের বই পড়ো? নর্মালি পার্সোনাল ডেভেলপমেন্ট, মোটিভেশনাল বই পড়া হয় বেশি। মোটিভেশনাল বই পড়া হয় পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। আর খেলাধুলা? স্যার খেলাধুলা ক্রিকেটে বেশি দেখা হয়, আর এখন ফুটবল বিশ্বকাপে ফুটবল দেখি। ক্রিকেট বেশি দেখো না? বাংলাদেশ এখন ইয়েতে ওয়ানডে র্যাঙ্কিং এ কত নম্বরে আছে? স্যার 8 নম্বরে স্যার। 8 নম্বরে না? ওকে, ঠিক আছে। তোমাকে খেলাধুলা নিয়ে প্রশ্ন করতাম, কিন্তু খেলাধুলা নিয়ে তোমাকে প্রশ্ন করার প্রস্তুতিটাও আমার নাই, আমি একটু তাড়াহুড়া করতেছি। 10টা 38 বাজে। আমাদের আরো 2জন ভাইয়া ক্যান্ডিডেট আছে। আজকে তোমাকে শেষ করি, আমরা আরো 2জনকে ইয়ে করি, হ্যাঁ। থ্যাংক ইউ। আমাদের সাথে রনি আছে, আর হুসাইন এক নামে একজন আছে, এমডি হুসাইন নামে একজন আছে। এই 2জন আছে। স্যার আপনি যদি আমাকে সাজেশন দিতেন ইমপ্রুভ করার জন্য, কোন কোনটা ইমপ্রুভ করতে। সাজেশন, আমরা তো তোমাকে প্রথমেই তোমাকে আমি বললাম যে তুমি তোমার নিজের এলাকা সম্বন্ধে ভালো করে জানবা। ইয়ে করে তোমাকে ডেফিনেশন তো যায়নি। আমরা আরেকটা মক টেস্ট, আরেকটা ভাইভা আমরা ক্লাস নিব, মানে আজকের পরে আরেকটা ভাইভা ক্লাস হবে। আবার নতুন করে কিছু কোশ্চেন হবে। সো তখন আমরা আবার আবার দেখতে পারবো, হ্যাঁ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ওকে। হোসাইন, হোসাইন আছো? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। হোসাইনের পুরো নাম? মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসাইন। হোসাইনের বাড়ি কোথায়? স্যার মাদারীপুর। তোমাদের কেউ মানে উপজেলার নাম বলো না কেন? তোমার কি আমি জেলার নাম জিজ্ঞেস করছি? সরি স্যার ওই এই, স্যার ওই উপজেলার সদর নাম ভুলে উপজেলা। গেছো? হ্যাঁ। মাদারীপুর সদর উপজেলা। মাদারীপুর সদর উপজেলা। আচ্ছা, ঠিক আছে। তো হুসাইন, তোমার মাদারীপুর সদর উপজেলা যদি তোমার ইয়ে হয়ে থাকে, তোমার তো পদ্মা নদীর পাড়ে তোমার বাড়ি, তাই না? জি স্যার। তুমি কি আমাকে বলতে পারো পদ্মা নদীর পাড়ে কেন মাটিটা ক্যালকেরিয়াস? স্যার স্যান্ড বেশি, মানে বালি বেশি। না, 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 ক্যালকেরিয়াস মানে তো বালি বেশি না। তোমাদের আহ, পদ্মা নদীর পাড়ে তোমরা তো কালাই রুটি খাও না? পদ্মা নদীতে রাজশাহীর ওইদিকে বা মাদারীপুর ওইদিকে এই পদ্মা নদীর পাড়ে কালাই হয় না? সরিষা, ইয়ে সরি, কালাই জাতীয় ফসল বেশি হয় না? জি স্যার। কেন বেশি হয়? স্যার স্যার মাটি উর্বর এই কারণে। এটা তুমি শোনো, এক কথায় বলে দিলে তো হইলো না রে ভাই। সিলেটে চা ভালো হয় মাটি উর্বর সেই কারণে, দিনাজপুরে লিচু ভালো হয় মাটি উর্বর সেই কারণে। কিন্তু সিলেট এবং দিনাজপুরের মাটিতে নিশ্চয়ই একটা বেসিক কোনো পার্থক্য আছে যে কারণে তোমার ইয়ে হয়। স্যার আবহাওয়া আহ একটা ভ্যারি করে। শোনো, আমি তোমাকে বলি, পদ্মা নদীর উৎপত্তি কোথায় বলো? পদ্মা নদী স্যার উম, ওই আর ই- খুবই খারাপ অবস্থা। মুন্সিগঞ্জ। আরে না, মুন্সিগঞ্জে কেন? মানে এটা ভারতের কোন জায়গায়? কৈলাস পর্বত নাকি, ওই তো তারপরে ওই- হিমালয়ের গঙ্গোত্রী, এগুলা বলো কিছু। জি স্যার, হ্যাঁ হিমালয়ের গর্ভবতী ওই থেকে উৎপত্তি স্যার। শোনো, পদ্মা নদীটা যেখান থেকে উৎপন্ন হয়ে আসছে সেটা হচ্ছে মানে চুনা পাথরের পাহাড়। চুনা পাথর মানে সেখানে ক্যালসিয়াম আছে অনেক। পদ্মা নদীতে জি পানিতে ক্যালসিয়াম আসে অনেক। এই ক্যালসিয়াম এসে নদীর দুই পাশে যখন ডিপোজিশন হয়, ক্যালসিয়াম ডিপোজিশন বেশি হয়। ক্যালসিয়াম ডিপোজিশন বেশি হওয়ার কারণে সেখানে তোমার পালস ক্রপ, মানে পালস ক্রপ বলতে এই যে কালাই জাতীয় ফসল বেশি হয়। এই জন্য রাজশাহী অঞ্চলে কালাই বেশি হয়। রাজশাহী অঞ্চলের মানুষ কালাই রুটি খায়। শুনো, এগুলা প্রত্যেকটা জিনিসের একটা মিনিংফুল ব্যাপার আছে। তুমি যদি মনে করো যে তুমি ওই জিনিসটা মানে না জেনে একটা কিছু মানে ভঙ্গি সঙ্গি বলে দিবা, সেটা কিন্তু হবে না। হোসেন, তোমাকে কোন জায়গা থেকে প্রশ্ন করবো বলো, সেই জায়গা থেকে আমি প্রশ্ন করবো। স্যার স্যার এই এনিমেল সাইড থেকে প্রশ্ন করেন। এনিম্যাল কেন? তুমি কি এগ্রিকালচারে পড়ছো না? জি স্যার, কিন্তু এনিমেল নিয়ে পছন্দ বেশি।
এনিমেল নিয়ে পছন্দ বেশি না? ক্যাটেল, যে ওই আমি তো আইবিটিতে, তা ওই আমাদের তো ওই পোল্ট্রি আর ডেইরি নিয়ে পড়ায়, মানে একটা সাবজেক্ট আছে দুইটা, তো ও ওটা আচ্ছা আচ্ছা। বেশি ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, না এই ব্যাপারে তো তাহলে খুবই ভালো কথা বলছো, কিন্তু আমি তো ওই জায়গায় যেতে পারবো না, মানে ইয়েতে। তুমি আমাকে শুধু বলো যে বাংলাদেশে যে পোল্ট্রি ফিড গুলোতে তোমার বলা হচ্ছে যে তোমার ইয়ে পাওয়া যায়, বিভিন্ন রকম হেভি মেটাল পাওয়া যায়। মানে কি কি হেভি জি মেটাল স্যার। পাওয়া যায় পোল্ট্রি ফিডের মধ্যে সাধারণত? সাধারণত স্যার আপনার ওই স্যান্ড পাওয়া যায়, তারপর ময়েশ্চার হেভি বেশি মেটাল? পরিমাণ থাকে আপনার। আমি তোমাকে প্রশ্ন করছি হেভি ময়েশ্চার মেটাল। হেভি মেটাল মানে কি জানো? মেটাল, জি স্যার, ওই মার্কিউরি জাতীয় বা আয়রন জাতীয় জিনিস বেশি থাকবে আপনার। লেড, ক্রোমিয়াম পাওয়া যায়, লেড, ক্রোমিয়াম, লেড, ক্রোমিয়াম। হ্যাঁ, তুমি মানে শোনো, প্রশ্নটা বোঝার চেষ্টা করবে, না বুঝে উত্তর দিলে হবে না কিন্তু, হ্যাঁ। তুমি যে প্রশ্নই শোনো সেই প্রশ্ন তোমার উত্তর দিতে হবে, মানে ই করে। তো তুমি আমাকে তোমাকে তো আমি ওই জাতীয় প্রশ্ন বলবো না। বাংলাদেশে তোমার সাইলেজ কাকে বলা হয় বলো? সাইলেজ। সাইলেজ হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মানে খাবারকে সংগ্রহজাত করে পরবর্তীতে যে সময় মানে যে ঘাস জাতীয় খাবার না পাওয়া যায় মানে শীতকালে, সে সময় এই খাবারটা খাওয়ানো হয় গরুকে। ধান খেতে মাছ বা হাঁস চাষ করলে কি কি সমস্যা হতে পারে? ধান খেতে মাছ, স্যার ধান খেতে মাছ বা হাঁস চাষ করলে, হুম, স্যার ধান খেতে, স্যার মাছ চাষ করলে হয় কি, ওই যে মাছের যে হাইজিনিক যে সমস্যাটা, ওইটার কারণে হলো পানিতে বিষক্রিয়া সৃষ্টি হয়, এতে ধানের উর্বরতার ক্ষেত্রে সমস্যা হয় বেশি। আচ্ছা আচ্ছা। তুমি আমাকে বলো তো, বায়ু দূষণ যে হয়, পরিবেশে যে বায়ু দূষণ হয়, কি কি গ্যাস বায়ু দূষণের জন্য দায়ী? স্যার বায়ু দূষণের জন্য দায়ী স্যার কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তারপর মিথেন, তারপর স্যার এগুলি। আচ্ছা, তুমি আমাকে বলো তো, ওই যে আমরা যে মাটিতে তোমার হোয়াট ইজ প্লাউ পেন? প্লাউ বেড, প্লাউ স্যার পেন। সরি স্যার পারি না। মাটিতে সবসময় চাষাবাদ করার ফলে তোমার মাটির 6 ইঞ্চির নিচে একটা শক্ত লেয়ার তৈরি হয়, সেটাকে বলা হয় প্লাউ পেন। প্লাউ কথা বেড, বুঝতে পারছো? হোয়াট জি ইজ স্যার। বাল্ক ডেন্সিটি? বার্ড ডেন্সিটি, স্যার সরি স্যার এটা পারবো না। তোমার এই গাছের যে শিকড়, শিকড় কয় প্রকার? তো শিকড় স্যার দুই প্রকার, ট্যাপ রুট আর ফাব্রিলিয়াস রুট। ট্যাপরুট আর? ফাব্রিলিয়াস রুট মানে যেটা বেশি দূরত্ব যায় না। 3 প্রকার: ফেবাস, অ্যাডভেন্টিসিয়াস রুট, ফাইব্রাস রুট, ট্যাপরুট, 3 রকম। তো যাই হোক, থ্যাংক ইউ হোসেন, তোমার আর পড়াশোনা করতে হবে, আরো মানে সাবজেক্টের নলেজ ভালো রাখতে হবে। আর আজকে যেহেতু খেলা শুরু হয়ে যাবে আর 15 মিনিট 14 মিনিট আছে, আমার মনে হয় আরো অনেকে বের হয়ে গেছে। তোমাদেরকে একটা রেকর্ডটা একটু জানার রাখি, আমরা নেক্সট ক্লাসে যেদিন করব সেদিন আমি তোমাদেরকে, অবশ্যই তোমরা আবার থাকবা। ভায়াবার মানে 4টা রকম আছে। প্রাইভেট ইনস্টিটিউশনে ভায়াবা একরকম, বিসিএস এর ভায়াবা একরকম, রিসার্চ ইনস্টিটিউশনের ভায়াবা একরকম, অন্যান্য চাকরির ভায়াবা একরকম। কোনটার ভাইবার ক্ষেত্রে নিজেকে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তাইলে তোমরা যদি নেক্সট ক্লাসে না থাকো তাহলে এটা মিস করবে, এবং ভাইবাটা একটা অনেক গুরুত্বপূর্ণ। রিটেনে অনেকে পাশ করে ভাইবা ফেল করে আসে, সেই জিনিসটা যেন তোমরা মিস না করো, সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলে রাখবো। সবাই ভালো থাকবে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আমরা পরে কথা বলবো আবার। থ্যাংক ইউ।